হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে আইডিসি পেপারটি রয়েছে, যে পেপারটি প্রাক স্বাধীনতা পর্বের ইতিহাস, ভারতবর্ষের আধুনিক ভারতের ইতিহাস, গান্ধী পরবর্তী যে রাজনীতি 1914 থেকে গান্ধী ভারতবর্ষের রাজনীতিতে আসেন এবং 1947-এ ভারত স্বাধীন হয় এবং তারও পরবর্তীকালে জওহরলাল নেহরুর রাজত্বকাল 1964 পর্যন্ত, এই সমগ্র সময়টাকে ধরা আছে আইডিসি পেপারে। এটা কিন্তু প্রত্যেকটা অনার্স পেপারে যারা রয়েছে তাদেরকে কিন্তু এটা পড়তেই হয়। ভারতের স্বাধীনতার প্রাককালীন যে ইতিহাস সেটা কিন্তু প্রত্যেকে জানতে হবে, এই জন্য এই পেপারটিকে রাখা হয়েছে আইডিসি পেপার। এই পেপারটির যে সাজেশন 2024 তোমাদের এই আসন্ন পরীক্ষার, তার যে সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনের আগে এর যে সিলেবাস সংক্ষেপে আলোচনা করব এবং তার নাম্বার প্যাটার্ন কি হতে পারে সেটাও সংক্ষেপে আলোচনা করব এবং শেষে এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পিডিএফ আকারে আমি তোমাদেরকে প্রোভাইড করব। তাই এই ভিডিও ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের ক্ষেত্রে, যারা তোমরা এই ক্লাসে পড়ো। আমরা একবার দেখে নেবো আমাদের মূল পেপারটি কি রয়েছে। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টার পেপার আইডিসি সাজেশন 2024। এই পেপারটির যে নাম্বার প্যাটার্ন, মানে 50 নম্বরের ফুল মার্কস, এটা এখানে 30 নম্বর আর 20 নম্বরের দুটো পার্টে ভাগ করা রয়েছে। 15 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে 30 নম্বর, আর 5 নম্বরের টিকা লিখতে হবে 4টি 20 নম্বর। এখন 15 নম্বরে যে দুটি প্রশ্ন লিখবে সেখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, দুটি তোমাদেরকে লিখতে হবে 30 নম্বর। আর টিকা 5 নম্বরের 4টি লিখতে হবে, দেওয়া থাকবে 6টি আউট অফ 6, সেখানে 4টি অ্যান্সার করতে হবে 20, 30, 20, 50। এখন এটা গেল নাম্বার প্যাটার্ন, কিন্তু সিলেবাসে কি রয়েছে আমি একটু সংক্ষেপে বলি 2-4 কথা। সিলেবাসে এটাই রয়েছে। দেখো, আসলে এই পেপারটি কিন্তু আধুনিক ভারতের ইতিহাস, যারা তোমরা অনার্সে পড়ছো তোমাদের কিন্তু শেষের দিকে হয়তো 7 বা 8 যে সেমিস্টার আছে সেখানে গিয়ে কিন্তু এই পেপারটা তোমাদেরকে আলাদা করে আবার পড়তে হবে। পুরনো সিলেবাসে এটা কিন্তু CC11 CC12 কিন্তু এই পেপারটি রাখা ছিল। তো এই পেপারটির মূল জায়গাটা হচ্ছে এটাই যে গান্ধী পরবর্তী ভারতের রাজনীতি। তো গান্ধী 1914 সালে সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসেন এবং ভারতের রাজনীতিতে গান্ধী প্রবেশ করেন। তা গান্ধীর উত্থানের একটা জায়গা রয়েছে, একটা প্রশ্ন আছে গান্ধীর কিভাবে উত্থান হলো, এবং উত্থানের পর গান্ধী ভারতবর্ষের রাজনীতিতে বড় বড় 3টি কিন্তু আন্দোলন করে। 1920 সালের অসহযোগ আন্দোলন, 1930-এর আইন অমান্য আন্দোলন এবং 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, যেটা আগস্ট মাসে শুরু হয়, 8 আগস্ট, তাই এটাকে আগস্ট আন্দোলন বলা হয়। তো এই 3টি আন্দোলনই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটি কিন্তু পরীক্ষায় তোমাদের এই 15 নম্বরে আসবেই। এরপর এর ভিতরে আরো অনেকগুলি পার্ট রয়েছে বা অনেকগুলি জায়গা আছে। 1935-এ ব্রিটিশ সরকার ভারত শাসন আইন তৈরি করে, তা সেটা একটা প্রশ্ন। আর 1940-এর দশকে, মানে 40 থেকে 47, এই যে টাইমটা, এই যে 7-8 বছর, এই সময় কিন্তু ভারতীয় রাজনীতিতে অনেক উত্থাল ফাতাল ঘটে, অনেক টানাপোড়েন ঘটে। যেমন একটু যদি প্রথম দিক থেকে দেখি তাহলে দেখবো যে এই সময় সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের উত্থান হয়। তারপরে তেভাগা আন্দোলন হয় 1946 সালে, নৌ বিদ্রোহ হয় 1946 সালে এবং 1947 সালে ভারত বিভাজন হয়। এই প্রত্যেকটাই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 1947-এ যে ভারত বিভাজন হলো সেখানে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ কতটা দায়ী, বা আলাদা করে আসতে পারে যে মোহাম্মদ আলী জিন্নাকে দায়ী করা হয়, তিনি কতটা দায়ী ছিলেন। ভারত স্বাধীনতার পর উদ্বাস্তু সমস্যা দেখা দেয়, শরণার্থী সমস্যা দেখা দেয়, সেটাও একটা বড় প্রশ্ন হতে পারে। আবার এই শরণার্থী সমস্যা বা ভারতের এই বিভাজন ভারতের রাজনীতি, সমাজ, অর্থনীতির উপর কি প্রভাব পড়লো, এটাও একটা প্রশ্ন হতে পারে। আবার স্বাধীনতার পরে যে জওহরলাল নেহরু ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্র, মানে পার্লামেন্টারি যে ব্যবস্থা চালু করেছিলেন, সেটার উপর একটা প্রশ্ন হতে পারে। তারপরে তিনি গ্রহণ করেছিলেন জোট নিরপেক্ষ নীতি, কোনো জোটে না গিয়ে, প্রথম বিশ্ব আর দ্বিতীয় বিশ্ব, আমেরিকা আর রাশিয়া, এই দুই জোটের মধ্যে না গিয়ে ভারতকে নিরপেক্ষভাবে পরিচালনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তার সেই জোট নিরপেক্ষ নীতি বা ভারতের যে পররাষ্ট্র নীতি, বিদেশ নীতি, সেটাও একটা প্রশ্ন হতে পারে। এরপর সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী জওহরলাল নেহরু রাশিয়ার আদর্শে বা রাশিয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিলেন। আগামী 5 বছর কিভাবে দেশকে পরিচালনা করবেন তার যে নীতি, সেটাকে বলা হয় পঞ্চবার্ষিকী নীতি বা পরিকল্পনা। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম যে 3টি হয়েছিল, সেই প্রথম 3টি না, হয়েছিল অনেকগুলি, 10-12টা। রিসেন্ট বিজেপি গভর্নমেন্ট এসে সেটা বন্ধ করে দেয়, কিন্তু সেটা প্রায় অনেক দিন ধরে চলে। 2011-12 নাগাদ এটা সম্ভবত বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই ভারত স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এটা স্টার্ট হয় 5 বছর অন্তর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তা প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েও কিন্তু একটি টিকা তোমাদের পড়তে হতে পারে। এই হচ্ছে তোমাদের কিন্তু বড় প্রশ্নের মূল জায়গা। তা এই সিলেবাস ছিল সংক্ষিপ্ত সিলেবাস, এটা নিয়ে আলোচনা। এরপরে আমরা দেখে নিই যে আমাদের মূল প্রশ্ন সাজেশনে কি রয়েছে। দেখো, 15 নম্বরের প্রশ্ন, মার্কস 50,
এখানে প্রথম প্রশ্ন যেটা জোট নিরপেক্ষ নীতি বা ভারতের বিদেশ নীতি পররাষ্ট্র নীতি, খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর আছে সংসদীয় গণতন্ত্র। এই যে পার্লামেন্টারি ব্যবস্থা চালু হলো জওহরলাল নেহরুর নেতৃত্বে, সেই সংসদীয় গণতন্ত্র। তিনি আছে ভারত বিভাজন, ভারত ভাগ হলো 1947-এ, এখানে কংগ্রেস, মুসলিম লীগ এবং আলী জিন্নাহ কতটা দায়ী ছিলেন। ভারত ছাড়ো আন্দোলন 1942-এ আন্দোলনটা হয় এবং গান্ধী এখানে করেঙ্গে ইয়া মরেঙ্গে বলেছিলেন। মানে আগে তিনি তো অসহযোগ আন্দোলনে বিশ্বাসী, অহিংসা নীতিতে বিশ্বাসী, কোনো হিংসা তিনি পছন্দ করতেন না, কিন্তু এখানে তিনি বলেছিলেন করেঙ্গি ইয়ে মরেঙ্গে। অতএব জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে। তাই জনগণের সেই অংশগ্রহণটা কেমন ছিল, এটাকে বিপ্লব বলা হয়। এই ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট মাসে হয়, তাই এটাকে বলা হয় আগস্ট আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তেভাগা আন্দোলন, দেখো তেভাগা তেলেঙ্গানা দুটি আন্দোলনই হয়, তবে তেভাগা আন্দোলনটা তোমাদের ক্ষেত্রে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কৃষকদের যে আন্দোলন, ভারতের প্রাক স্বাধীনতা পর্বের কৃষক আন্দোলন সর্বশেষ, সেটি হচ্ছে তেভাগা আন্দোলন। 3-এর 2 ভাগ কৃষকরা দাবি করেছিলেন, সেটা নিয়ে তেভাগা আন্দোলন। সুভাষচন্দ্র এবং আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজের কি ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে, বা জওহরলাল সুভাষচন্দ্রের কি ভূমিকা এখানে নিয়েছিলেন? এই প্রশ্ন, এই যে 6টা প্রশ্ন আমি বললাম, 1 2 3 4 5 6, 6টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা 15 নম্বরের যে 2টি প্রশ্ন আশা করি কমন পাবে। এগুলি বাদও তোমরা আরো 1-2টি প্রশ্ন সাপোর্টে করে রাখবে, যেমন ভারত শাসন আইন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন। এই 3টি প্রশ্ন তোমরা যদি ব্যাকআপে করে রাখো, তাহলে কিন্তু নিশ্চিতভাবে তোমরা এই 15 নম্বরের 2টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা আসি 5 নম্বরের টিকা। দেখো 5 নম্বরের টিকা থেকে এই পিরিয়ডটায় অনেক টিকা আছে, কিন্তু বেসিক্যালি মেন যেসব প্রশ্ন সেগুলো দেখে নাও। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, যে পরিকল্পনা ভারত স্বাধীন হয় এবং ভারত ভাগ হয়। মন্ত্রী মিশন, ভারতকে স্বাধীনতা দেওয়া যাবে কিনা সেটা নিয়ে এই মিশনটা আসে। ওয়াভেল পরিকল্পনা, এরা ভারতের সংবিধান রচনার জন্য এসেছিল। তা এই 3টি পরিকল্পনা বা 3টি যে ব্রিটিশ মিশন এসেছিল, যে কমিশন, এগুলো অ্যাকচুয়ালি কমিশন। এই 3টি কমিশন থেকে কিন্তু একটি আসতে পারে, তার মধ্যে মাউন্ট ব্যাটেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গান্ধী যে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, তার যে সত্যাগ্রহ অহিংস নীতিটা কি, সেই নীতিটার যে আদর্শগত ভিত্তি বা দিক, সেটা নিয়ে সত্যাগ্রহ আন্দোলন। নৌ বিদ্রোহ 1946-এ, তার গুরুত্বটা কি। এরপর আছে স্বরাজ্য দল 1920-22-এ, অসহযোগ আন্দোলন ব্যর্থ হওয়ার পর চিত্তরঞ্জন দাস এটা তৈরি করেন স্বরাজ্য পার্টি। তা স্বরাজ্য পার্টি নিয়ে টিকা আসতে পারে, বা স্বরাজ্য পার্টি কেন ব্যর্থ হয় সেটাও একটা প্রশ্ন। চৌরি চৌরা ঘটনা, এই অসহযোগ আন্দোলন চলাকালীন 1922-এ এই চৌরি চৌরা ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। যে ঘটনা, একটা থানাকে জ্বালিয়ে দেওয়া হয়, ভারতীয় জনতা এটা করেছিলেন, যেটাকে কেন্দ্র করে অসহযোগ আন্দোলনকে বন্ধ করে দিয়েছিলেন গান্ধীজি। তাই এই চৌরিচৌরা ঘটনা হচ্ছে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার মূল টপিক, বা চৌরিচৌরা ঘটনা, এটা কিন্তু আসতে পারে। লাহোর অধিবেশন, মুসলিম লীগ নিয়েছিল লাহোর অধিবেশন 1940 নাগাদ, পাকিস্তান প্রস্তাব এখান থেকে উঠে আসে। পুনা চুক্তি, আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে যে পুনা চুক্তি হয়েছিল দলিতদের স্বার্থ সংরক্ষণের জন্য, সেটা। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, র্যামসে ম্যাকডোনাল্ড ভারতীয়দের মধ্যে বিভাজনের জন্য এটা তৈরি করেছিল। সংবিধানের বৈশিষ্ট্য, ভারত স্বাধীন হওয়ার পর ভারতের যে বৈশিষ্ট্যগুলো, সংবিধান রচনা হয়, গণপরিষদ গঠিত হয়, গণপরিষদও কিন্তু টিকে আসতে পারে। আবার গণপরিষদের পরে যে সংবিধান রচনা করা হলো, ভারতীয় সংবিধানের যে মূল মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে, এক নাগরিকতা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থার উপস্থিতি, বৃহৎ সংবিধান, হ্যাঁ, এর যে নানা রকম যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সংবিধানে, সেগুলো কিন্তু শর্ট আকারে পাশে আসতে পারে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা বলছিলাম, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চশীল নীতি, এই যে জোট নিরপেক্ষ নীতি, বড় প্রশ্ন। এই জোট নিরপেক্ষ নীতি যখন জওহরলাল নেহরু গ্রহণ করেন, তখন চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সাথে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটা চুক্তি করেন, যার নাম হচ্ছে পঞ্চশীল চুক্তি। এই চুক্তি পরবর্তীকালে 10শীল চুক্তিতে পরিণত হয়। পঞ্চশীল মানে 5টি মূল নীতি, যে কেউ কাউকে আক্রমণ করবে না, একে অপরের সাথে বন্ধুত্ব বজায় রাখবে, এরকম 5টি নীতি নিয়ে কিন্তু পঞ্চশীল নীতি, এটা ইম্পর্টেন্ট। কাশ্মীর সমস্যা, ভারত স্বাধীন হওয়ার পর এই যে দেশীয় রাজ্যগুলো ভারতে ভুক্ত হয়, তখন প্রায় 500-র উপরে কিন্তু রাজ্য ছিল। সেই রাজ্যগুলো ভারত ইউনিয়নে যোগদান করে। তার মধ্যে কাশ্মীর আর হায়দ্রাবাদ এবং জুনাগড় নিয়ে সমস্যা দেখা দেয়। তা কাশ্মীরকে কিভাবে ট্যাকেল করেছিল, কাশ্মীর কিভাবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়েছিল, কাশ্মীরের রাজা হরি সিং এর সাথে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রীর কি বোঝাপড়া ছিল, সেটা নিয়ে এই প্রশ্নটা আসতে পারে। কাশ্মীর সমস্যা এবং একে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক, ভারত চীন সম্পর্ক আসতে পারে, কারণ ভারত চীনের একটা যুদ্ধ হয় 1964 নাগাদ, সেটাও একটা প্রশ্ন। আবার দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি হয়, সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো এই ছিল তোমাদের সিলেবাস, এবং সিলেবাসের ভিতরে যে মূল মূল প্রশ্নগুলো আমি বললাম। এরপর আমরা ওয়ান স্ক্রিনে দেখে নেবো যে আমাদের এই যে সাজেশনের প্রশ্নগুলো বললাম, এগুলো আরো বিস্তারিতভাবে ডিটেলসে কিভাবে প্রশ্ন আকারে আসতে পারে, এগুলো তো আমি শর্ট ফর্মে লিখেছি, কিন্তু আমি সাজেশনে এবার আমি দেখাবো যে কিভাবে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পিডিএফ করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব। তোমরা যারা এর উত্তরগুলো পেতে চাও,
তোমরা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যেতে পারবে। কোনো রকম টাইটেরিয়া সেখানে নেই, ইজিলি সেখানে যেতে পারবে এবং সেখানে গিয়ে আমার এই যে আপলোড করা এই আইডিসি পেপারের নোটসের যে পিডিএফটি সেটি তোমরা ডাউনলোড করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এবং প্রত্যেকটি নোটস কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং গুণমানের সমৃদ্ধ, তোমরা নোটস দেখলেই বুঝতে পারবে। তাই আমরা এবার দেখে নিই আমাদের অন স্ক্রিনে আমাদের এই সাজেশনটা কেমন হবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টার আইডিসি পেপার সাজেশন 2024। এখানে 15 নম্বরে যে দুটি প্রশ্ন তোমরা লিখবে তার জন্য যে প্রশ্নগুলো করবে, একে আছে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর অবদান অথবা স্বাধীন ভারতের বিদেশ নীতি বা জওহরলালের পররাষ্ট্র নীতি। 2 আছে স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশে জওহরলালের নেহরুর ভূমিকা। 3 আছে ভারত বিভাগ কি অনিবার্য ছিল, কংগ্রেস ও মুসলিম লীগের ভূমিকা কী ছিল। 4 আছে ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ বা নেতাজি সুভাষের ভূমিকা। 5 আছে দেখো 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনকে কি বিপ্লব বলা যায়, এই আন্দোলনের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন ছিল। 6 আছে আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব ও ব্যর্থতা আলোচনা করো। 7 অসহযোগ আন্দোলনের পটভূমি, গুরুত্ব ও ব্যর্থতা। আইন অমান্য, অসহযোগ আর আগে ভারত ছাড়ো, এই 3টির মধ্যে একটা আসবে। আর প্রথমে 1, 2, 3 থেকে একটা আসবে। পরেরটা দেখো 8 ভারতের সমাজ অর্থনীতি রাজনীতির উপর ভারত বিভাগের প্রভাব। এই 8 দাগ থেকে কিন্তু এক্সট্রা 8 দাগ থেকে 3টি প্রশ্ন এক্সট্রা দিয়েছি। প্রথম 1, 2, 3 থেকে একটা আসবে, 4, 5, 6 থেকে একটা আসবে, 7, 8, 9, 10, 11 থেকেও কিন্তু একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। ভারতের সমাজ অর্থনীতি রাজনীতির উপর ভারত বিভাগের প্রভাব। 9 আছে তেভাগা আন্দোলনের উপর টিকা লেখো। 10 আছে 1935 সালের ভারত শাসন আইনের উপর একটি প্রবন্ধ লেখো। আর 11 আছে ভারত বিভাগে মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিলেন। তো মূলত এখানে 10টা প্রশ্ন, তোমরা প্রথম দিক থেকে 7টা প্রশ্ন বা 6টা প্রশ্ন অবশ্যই কিন্তু করে যাবে। মার্কস 5 মানে 5 নম্বরে টিকা 4টে লিখতে হবে, 6টা দেওয়া থাকবে, 20 নম্বর। প্রশ্নগুলো দেখো, চৌরি চৌরা ঘটনা অথবা অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়। 2 স্বরাজ্য দল সম্পর্কে টিকা লেখো বা আসতে পারে স্বরাজ্য দল কেন ব্যর্থ হয়। 3 আছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 4 ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন। 5 আছে ওয়াভেল পরিকল্পনা। 6 আছে নৌবিদ্রোহের গুরুত্ব লেখো। 7 গান্ধী সত্যাগ্রহের ধারণা। 8 আছে মুসলিম লীগের লাহোর অধিবেশন। 9 আছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য গণপরিষদ গঠন। 10 আছে পুনা চুক্তি বা ন্যাম কি। 11 আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 12 আছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। 13 আছে দেশীয় রাজ্যের ভারতভুক্তি এবং 14 আছে কাশ্মীর সমস্যা। এখান থেকে তোমরা 14টা প্রশ্ন দেওয়া থাকলেও তোমরা প্রথম দিক থেকে 10টা প্রশ্ন অবশ্যই করে যাবে। এর ভিতর থেকে তোমরা 4টি প্রশ্ন টিকা কমন পেয়ে যাবে। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আপলোড করে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আর তোমাদের অনার্স পেপারগুলিতে আমি প্রত্যেকটা প্রশ্নের বা মূল ইম্পর্টেন্ট প্রশ্নের তার যে ব্যাখ্যা এবং তার উত্তরপত্র আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এবং আমার চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রিতে টিউশন পড়ানো। তোমরা যারা এখনও আমার চ্যানেলে দেখোনি তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের পরবর্তী সেমিস্টারগুলিতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর ধরে ধরে আমি তার ব্যাখ্যা উত্তরপত্র ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে দেবো, যেমনটি তোমাদের কলেজে ক্লাসে স্যারেরা নেন ঠিক সেরকমই তোমাদের যে যেখানে টিউশন পড়ছো পাশাপাশি আমার এই চ্যানেলে যদি তোমরা থাকো তাহলে তোমাদের কিন্তু বিশেষ উপকার হবে। তাই চ্যানেলটা তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে যতটা পারো শেয়ার করো।